চলছে। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। আজকে কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফলের নিয়ে বিশ্লেষণমূলক আলোচনায় আমরা শুরু করব এবং আমাদের সাথে আছেন বিজেপির নেতৃত্ব শ্রী বাবুলাল বালা মহাশয় এবং আছেন তৃণমূলের মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। শুরু করছি আজকে আমাদের রাজনৈতিক বিশ্লেষণ। কালীগঞ্জ উপনির্বাচনের আজকে ফলাফল ঘোষণা হলো। তো প্রথমে বলি বাবুলাল্লাহ, আজকে কালীগঞ্জ উপনির্বাচনে যে লড়াই হলো তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস সিপিএম জোটের সাথে, তাতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তাদের জোট কিন্তু ঠিকভাবে ধরে রেখেছে, যদিও কিছু সংখ্যক ভোট হলেও কমেছে, কিন্তু অন্যদিকে বিজেপিরও ভোট কিন্তু অনেকটাই কমেছে। তো আপনাদের এরকম অবস্থায় উপনির্বাচনে হলো কেন? কি 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 জিনিস দেখতে পাচ্ছেন আপনারা ভোট কমার পেছনে এখানে? ধন্যবাদ আপনাকে। প্রথমে ভারত টিভির সমস্ত দর্শককে আমার নমস্কার জানাই। আপনি যে প্রশ্ন করেছেন, দেখুন এটা খুব স্বাভাবিক বিষয়। উপনির্বাচনের যা ইতিহাস আছে আমাদের পশ্চিমবঙ্গে, যে যতগুলো উপনির্বাচন হয়েছে মূলত বেশিরভাগ ক্ষেত্রে, খুব ব্যতিক্রমী না হলে একাত্রা, সেখানে শাসক দলের প্রার্থী জয়লাভ করে থাকে। তো কালীগঞ্জে যেটা বলছেন, একদম স্বাধীনতার পর থেকে 52 সাল থেকে আমরা দেখবো আর কি, ওখান থেকে সবসময়তে দেখা যাচ্ছে ওই সিটটি হচ্ছে আপনার মাইনরিটি ইনফ্লুয়েন্সিয়াল সিট। প্রেজেন্টে এই সময় আপনার দেখবেন যে 55 to 6% মাইনরিটিস ওখানে রয়েছে। কাজেই এই সিটটি যিনি জিতলেন এখানে বা জিততে চলেছেন, আলিফা আহমেদ, তার প্রয়াত পিতা নাসিরুদ্দিন আহমেদ, তিনিও 21 সালে সেখানকার জেতার প্রার্থী ছিলেন, তিনি জিতেছিলেন সেখান থেকে। কাজে এই আসনটা যে ধরে রাখবেন তৃণমূল, এটা খুব এক্সপেক্টেড। কিন্তু এখানে যেটা বিষয় যেটা বলার, যে সেটা হচ্ছে একটা উপনির্বাচন নিয়ে বিষয় নয়, বিষয়টা হলো যেভাবে আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিটা আবর্তিত হচ্ছে সেটা খুব ভয়ঙ্কর। সেটা ভয়ঙ্কর এই কারণে, আপনি দেখবেন যে এই কালকের খবর দেখলাম আপনার মানিকচক কি কালিয়াচক সম্ভবত, ওখানে 629 বছরের পুরনো যে রথযাত্রা, সেটাকে প্রশাসন বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এই যে রাজনীতি, এটা আমি ঠিক তোষণ রাজনীতি অনেকে বলে, আমি সেটা বলতে চাইছি না। আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে রাজ্যের শাসক দলের যিনি প্রধান মাননীয় মমতা ব্যানার্জি, তিনি আসলে রাজ্যটা কোন দিকে নিয়ে যেতে চাইছেন। না, তোষণ রাজনীতি যদি আপনি বলে থাকেন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে আপনারা বলছেন তোষণ রাজনীতি, আপনাদের এগেনস্টেও তো হিন্দু তোষণ রাজনীতি আসছে। কিন্তু কালীগঞ্জের ফলাফলে আমরা দেখছি আপনারা কিন্তু হিন্দু ভোটটাও কিন্তু সঠিকভাবে পাননি, এবং পেলে পরে আপনাদের ভোটের চেহারাটা কিন্তু এরকম দাঁড়াতো না। সেটা কেন হচ্ছে? না, আমি বলছি দেখুন, হিন্দু তোষণের কথা আপনারা যেটা বলছেন, এই কথাটা আপনারা কিসের ভিত্তিতে বলতে পারেন? হিন্দু তোষণ করার মতো কোনো পরিস্থিতি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে কি আছে? পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই, যে বর্তমান শাসক দল কর্তৃক হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর যেখানে অযাচিত অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, পুলিশ প্রশাসন যেখানে বিমাতৃসুলভ আচরণ করছে, ভারতীয় জনতা পার্টি অন্যান্য মানুষের ক্ষেত্রে যেভাবে পাশে দাঁড়ায়, হিন্দুদের ক্ষেত্রেও সেভাবে জোরালোভাবে পাশে দাঁড়াচ্ছে। তাহলে এদের পাশে তাহলে যদি ভারতীয় জনতা পার্টি না দাঁড়ায়, তাহলে দাঁড়াবে টাকা এদের পাশে। ফর এক্সাম্পল আপনি জানুন, কেন প্রশাসন আছে, প্রশাসনের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি। কয়েকদিন আগে শামশেরগঞ্জে আপনারা দেখেছেন যে দুই বাবা ছেলেকে বাড়ির ভিতরে ঢুকে কুপিয়ে খুন করা হয়েছে। আপনারা দেখেছেন যে উদ্বাস্তুরা ওখান থেকে এখানে এসেছে, মুর্শিদাবাদ থেকে সেই নদী পেরিয়ে পারলালপুরে গিয়ে তারা আশ্রয় নিয়েছে। রিসেন্ট যেটা আপনাকে উদাহরণ দিচ্ছি আর কি, যে 629 বছরের একটা ঐতিহ্যবাহী রথযাত্রা, এদিকে মাননীয় মমতা ব্যানার্জি আপনার দীঘাতে জগন্নাথ ধাম করেছেন, প্রসাদ বিতরণ করছেন, ভালো, আমরা ওয়েলকাম করি, সেটা উনি করছেন, ভালো, সব ঠিক আছে। কিন্তু সে একই সঙ্গে আবার এত বছরের পুরনো রথযাত্রাকে সেটাকে প্রশাসন বাতিল করবে কেন? আচ্ছা, এবার একটু চৈতালির কাছে আসবো। চৈতালি, আমরা প্রথমেই যাব কালীগঞ্জে, তারপরে আমরা রথে আসবো। তো কালীগঞ্জের যে নির্বাচন, সেটাকে আপনাদের যে আবার তৃণমূলের গড় যে আপনারা ধরে রাখলেন, সেটাকে সংখ্যালঘু তোষণের মধ্য দিয়েই কি গড়টা ধরে রাখা হলো আপনাদের? বিজেপি কিন্তু এমনই অভিযোগ করছে। সবাইকে প্রথমে নমস্কার জানাই যারা ভারত টিভির বন্ধুরা আছেন, এবং আমার অ্যাঙ্কার
যিনি এখানে সঞ্চালনা করছেন, এবং আমার বিজেপি বন্ধু, তাকেও আমি অভিনন্দন জানাই। তিনি আমাদের অ্যাঙ্কার বললেন, সঞ্চালক বললেন যে, এবং আমার বিজেপি বন্ধুও বললেন যে তোষণের রাজনীতি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই করবেন, বলে না যাকে আমি দেখতে পারি না তার চলন বাঁকা। তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মুখ্যমন্ত্রী, সেরকম কিন্তু তিনি একজন নারী, একজন মেয়ে, তিনি একজন মানব দরদী। মানে মেয়ে মানুষের মধ্যে একটু আপনারা জানবেন যে একটু বেশি মায়ের মাতৃত্ববোধটা থাকে মেয়েদের মধ্যে। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে কাজগুলো করেছে, সেই জন্যই মানুষ ভোট দিয়েছে। তাহলে পরে আপনি যদি, আমি বরাবরই বলি, যদি আজকে শুধুমাত্র মুসলিমদের তোষণের জন্যই আমরা জিতলে পরে সেই জায়গাটা জিতেছি, আর যদি আমরা কোনো জায়গায় বিজেপি অধ্যুষিত জায়গায় যদি আমরা ভোট পাই, জিতি, তাহলে সেখানে বলবে ভোট দিতে দেওয়া হয়নি। আসলে তারা বলতে কি চাইছে যে যেখানে মানুষ ভোট দিচ্ছে সেই জায়গায় আমরা যদি জিতে যাচ্ছি, মানুষ উন্নয়নের ভিত্তিতে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের, আজকে মেয়েদেরকে লক্ষ্মী বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী রূপশ্রী করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ছেলে মেয়েদের হাতে প্রত্যেকটা স্কুলে স্কলারশিপের মাধ্যমে ছেলে মেয়েকে আজকে হাই এডুকেটেডের দিকে নিয়ে গেছে। তাহলে সেই জায়গায় মানুষ উন্নয়নের ভিত্তিতে ভোট দেবে না? এটা তো যারা বিজেপি করছেন, আমার মনে হয় তার বাড়ির ছেলে মেয়েও আজকে কন্যাশ্রী রূপশ্রী পাচ্ছে, তার বাড়ির ছেলে মেয়েও আজকে কিন্তু রথ আটকে দেওয়ার ব্যাপারটা বাবুলালদা বললেন যে আপনারা পুরনো রথ আটকে দিয়েছে। তো এটা এমন কেন করতে হচ্ছে আমাদের রাজ্যে যে একটা রথযাত্রায় তারা হিন্দুরা রথ নিয়ে? দেখুন, রথযাত্রায় আমি প্রথমেই বলি, রথযাত্রায় যেখানে আটকে দিয়েছে বা বলেছে সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। হ্যাঁ, আমরা নিজেরা গিয়ে তো সেখানে দেখিনি, নিশ্চয়ই সেখানকার হয়তো কোনো পরিস্থিতি প্রশাসনের মনে হয়েছে সেই জায়গাটায় সেখানে স্থগিত আদেশ করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো অচল অবস্থা সৃষ্টি হোক, এটা আমার মনে হয়, আমার ভারতীয় জনতা পার্টির যিনি বন্ধু আছেন, শুধুমাত্র হিন্দুত্ব বা মুসলিম এই জিনিসটা ভাবলে হয় না। অনেক সময় যদি খ্রিস্টানদেরও কোনো অনুষ্ঠান হয়, ধর্মের অনুষ্ঠান, কিংবা মুসলিমদেরই হোক, যেখানে আমাদের কোনো একটা অস্থির অবস্থা সৃষ্টি হবে, সেই জায়গায় প্রশাসনের কাজ সেই অস্থির অবস্থা সৃষ্টি না হওয়া, সেটা প্রশাসনের উপরে ছেড়ে দেওয়াটাই আমার মনে হয়। এর মধ্যে কোনো রাজনীতিকরণ করা উচিত নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মকে ভালোবাসেন জন্যই দুর্গাপূজায় কিন্তু তিনি আমাদেরকে প্রত্যেকটা ক্লাবকে দুর্গাপূজা করার জন্য তিনি কিন্তু অনুদান দেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হিন্দুদের ভালোবাসেন জন্যই কিন্তু আজকে জগন্নাথ ধাম কিন্তু তিনি নিয়ে এসেছেন আমাদের দীঘাতে। তাহলে এটা যদি হিন্দুদের প্রতি ভালোবাসা না হয়, এরকম কার্নিভাল, যেটা আমরা পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন ভাবতে পারিনি কার্নিভালের মতন জিনিস একটা আমাদের পশ্চিমবঙ্গে হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে সেই কার্নিভাল আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দিয়েছে। হিন্দুত্ববাদ, তাহলে এর থেকে বড় হিন্দুত্ববাদ আমার মনে হয় না, আমার বাইবেল বা কোরআনের মধ্যে লেখা আছে এর থেকে বড় হিন্দুত্ববাদ বা এর থেকে নিরপেক্ষ। বাবুলাল দা, এবার আপনার কাছে আসবো। চৈতালিদি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বড় হিন্দুত্ববাদ নিয়েই চলেন, কিন্তু আপনারা ওনাকে বিনে কারণে মুসলিমদের সংখ্যালঘু তোষণের ভাষায় আপনি কথা বলেন, এটা খুব কেন করছেন আপনারা? খুব অন্যায় হচ্ছে আর কি এটা বলা, আর কি যে চৈতালিদি যেগুলো বলছেন খুব সুন্দর বলেছেন, এবং আপনিও যেটা বলছেন খুব ভালো প্রশ্ন যে বড় হিন্দুত্ববাদ, মমতাদির চাইতে বড় হিন্দুত্ব আর নেই, তারপরেও কেন তাকে দোষারোপ করা হচ্ছে? আমরা বলি না বড় হিন্দুত্ববাদ, আমরা বলি না, কিন্তু হিন্দুদের পূজা করতে দেওয়া তাহলে ভালো হয় না। হিন্দুদের আপনি কথাও শুনুন, না হিন্দুদের পূজা করতে দেওয়াটা না, তাহলে না, তাহলে পরে তো রামের পূজার জন্য ওনারা প্রত্যেকটা ক্লাবকে বা কাউকে অনুদান দিতে উৎসাহিত করার জন্য, তাহলে সেই জায়গাটা তো আমার মনে হয় এটা একটা যে কথাটা কোনো প্রাসঙ্গিকতা নেই। হিন্দু হিন্দু বলে নিয়ে শুধু রাস্তায় দাঁড়িয়ে নিয়ে শুধুমাত্র জয় শ্রীরাম বলে চিৎকার করাটা আমার মনে হয় না হিন্দুত্ব। হিন্দুত্ববাদ হলো সেখানে যে সব মানুষকে ভালোবাসা, কারণ রামও আমাদের এটাই শিখিয়েছে সব মানুষকে ভালোবাসবে, এটাই এক্সপেক্টেড। আমার ভালো দিদি যেটা বললেন এটা আমিও বলি যে একটা নারী বা মহিলা মুখ্যমন্ত্রীর কাছে এটা খুব এক্সপেক্টেড, যে মুখ্যমন্ত্রী তো সকলেরই মুখ্যমন্ত্রী, নারী পুরুষ হিন্দু মুসলিম ধনী নির্ধন সকলের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীও তাই। কিন্তু আমরা যেখানে এখানে আমরা মুখ্যমন্ত্রীকে বলছি, প্রধানমন্ত্রী তো অবশ্যই, প্রধানমন্ত্রী যে অবশ্যই হিন্দু মুসলিম সবাইকে এক করে দেখেন। আজকে আমরা যদি অপারেশন সিঁদুরের যে প্রেক্ষাপট আমরা দেখি, গোটা বিশ্বের কাছে ভারতের যে মানচিত্রটা গেছে, সেখানে মধ্যে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে প্রধানমন্ত্রী কিন্তু এসব নিয়ে কিন্তু হিন্দু মুসলিম করছে। তাহলে প্রধানমন্ত্রী চিন্তা করেন না, প্রধানমন্ত্রী আপনারা যারা কর্মী আছেন তারা চিৎকার করেন, তাহলে আপনারা হিন্দু রাজনীতি করেন, যেভাবে আপনারা তাহলে মোদিজি করেন না, তাহলে এইবার আপনারা করেন, আমরাও করছি না, আমরাও করছি না। হিন্দুত্ববাদকে সব সময় আপনারা করেন না, আপনারা এই জায়গাটা বলবেন
বলছেন না, মহিলা সেটা হলো আই ওয়াশ, অনলি ফর আই ওয়াশ, একজন অনলি মহিলা ফর আই ওয়াশ। আপনি বলবেন না, আপনাদের শুধু আই ওয়াশ। আজিকরের যে বোনটি আমাদের ওইভাবে নৃশংসভাবে হত্যা হলো, খুন হলো, ধর্ষণ হলো, ঠিক আছে, আপনি একজন নিজে মহিলা হিসাবে আপনি একবার ভেবে দেখুন, যদি ওই জায়গাটা আপনার নিজের বাড়ির মেয়ে বা নিজের যদি ছবি যদি ভাবা যায় যে তার কি হলো বলুন, তার কি কোনো সুবিচার আমরা পেলাম? সেটা আমরা উত্তরবঙ্গের কথাই জানি, উত্তরবঙ্গ একের পর এক এই যে ধর্ষণ হয়েছে তার কি একটাও সুবিচার পেয়েছি আমরা? তাহলে মণিপুর নিয়ে আপনারা কি বলবেন? সেটা সেই প্রশ্নটা আমি আপনার কাছে রাখলাম। তাহলে মণিপুর নিয়ে কি বলবেন? সুবিচার আমরা পেলাম না। আপনাদের বিজেপি পরিচালিত রাজ্য, সেটা বলুন। আপনি আরে সেই জায়গায় বলুন, আপনি কি সহ্য করবেন? আমাদের ঘরের মা বোনকে কেউ যদি নগ্ন করে রাস্তায় আজকে সেভাবে দৌড় করিয়ে নিয়ে তাদের খুন করা হয়, আপনি কি সেটাকে সাপোর্ট করেন? তাহলে আপনি সেটা আগে বলুন, আপনি সেটা বলুন। কিন্তু হিন্দু না, ধর্মের সেটা বলুন। অনুষ্ঠানের ছুটিকে কার্টেল করে কোনোদিনও কার্টেল করে না। নোটিশ আকারে লেখা রয়েছে, নোটিশে লেখা রয়েছে যে এই ছুটিকে অ্যাডজাস্ট করে সেখানে ঈদের ছুটিকে বাড়ানো হবে। তাহলে এটা কি ধরনের রাজনীতি আপনি বলুন না? আমি বলতে চাচ্ছি সব ধর্মের মানুষ ইকুয়াল ট্রিটমেন্ট পাবে না কেন? আজকে 629 বছরের রথযাত্রা সেটা কেন বন্ধ করতে চান আপনারা? সেটা বন্ধ করবে কেন? আর উনি যে কথা বলেছেন এটা করা আর কিছু নয়, আমি বিশ্বাস করি আমাদের মুসলমান ভাইরাও কিন্তু চাইছেন না যেটা বন্ধ করা হোক, কিন্তু প্রশাসন আগ বাড়িয়ে এটা করার মধ্য দিয়ে মেসেজ দিতে চাইছে যে দেখো আমরা তোমাদের কথাটা ইয়ে করি। এটা করে যার কারণে আজকে 26,000 চাকরি বলুন, অন্য কিছু বলুন, আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে এমন একটা ভাব তৈরি করা হচ্ছে যে তৃণমূলকে ভোট না দেওয়া মানে ইউ আর কমপ্লিটলি আনসেফ। এই বিজেপি এলো, এই এনআরসি হবে, এই যে একটা ভয় আছে, আবার আপনি 2 কোটি চাকরি কোথায় গেল? আবার আপনি দেখুন, 2 কোটি চাকরি কোথায় গেল? এই যে 26,000 চাকরি বাতিল হলো, সেটা বলুন। 26,000 যে চাকরি বাতিল হলো এবং এটা মানুষ যে চাকরি হারারা এখনো পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আপনারা তো কালীগঞ্জে যে উপনির্বাচন আছে সেখানে তো মানুষের কাছে এটা নিয়ে যেতে পারেননি, তার তো কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। এটা কেন হচ্ছে? সেটা আপনাদের সাংগঠনিক কোনো দুর্বলতা? এটা শুনুন না, এটার কারণটা কিছু না, এটার কারণটা হলো এই যে কালীগঞ্জ উপনির্বাচন যে পরিপ্রেক্ষিতে হয়েছে সেখানে 26,000 চাকরি গেল কি অন্য গেল বিষয়টা সেটা না, যেহেতু ওখানকার মানুষের মনের মধ্যে ঢোকানো হয়েছে যে সংখ্যালঘু অধ্যুষিত মানুষ, দুধের গাই বলা হয়েছে, ঠিক আছে, দুধের গায়ে নিরাপত্তা দরকার, তারা মনে করে মমতা ব্যানার্জি তাদের একমাত্র বসিয়া, তাদের চাকরি গেল কি গেল সেটা বিচার্য বিষয় নয়, বিচার্য বিষয় হচ্ছে আমাদের বিজ্ঞানে মুসলিমরা যায় ঈদে আমরা গিয়ে তাদের বাড়িতে খাই, এগুলো সেটাকে পছন্দ করে না। এই কনসেপ্ট থেকে এখন ইলেকশনটা হয়েছে, এটা আপনাদের ভুল, যার কারণে আপনারা যেটা করছেন আপনারা হচ্ছে বাবুলাল্লাহ যেটা অভিযোগ করেছে যে সংখ্যালঘু সম্প্রদায় মমতাকে মসিয়া বলে মানছে, তিনি যাই করুক, চাকরি বাতিল করুক, যাই করুক, কিন্তু সর্বশেষ ভোটটা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেবে। তো এইভাবে তাহলে আপনারা তো অনৈতিক অন্য অনেক কাজ করেও কি আপনারা ভোট পাবেন সংখ্যালঘু সম্প্রদায়? দেখুন, সংখ্যালঘু আর সংখ্যা গরিষ্ঠতা কথাটা নয়, কথাটা হলো মানুষের কাজ করার। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই দেখে দেননি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে পড়া মেয়েদের যে কন্যাশ্রী দিয়েছেন, যেই স্কলারশিপ নিয়ে আমার সেই স্কুলের মেয়েটা কলেজে যেতে পারছে, সেটা কিন্তু আমার বিজেপির বোনও পায়, আমার কংগ্রেসের বোনও পায়, সিপিএমেরও পায়, হিন্দু মুসলিম প্রত্যেকে পায়। তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এরকম কিছু মনে করতেন যে তিনি হিন্দু বা মুসলিম নিয়ে রাজনীতি করবেন, তিনি প্রত্যেকটা প্রকল্পের কিন্তু তাহলে তিনি হিন্দু মুসলিম করতেন। তা আপনাকে দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের যেমন ইমাম ভাতা দেয় তেমন পুরোহিতদের পুরোহিত ভাতাও করে দিয়েছে। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন জনদরদী নেত্রী যিনি মানুষের কাজ করার জন্য প্রত্যেকটা প্রকল্প করেছে। কিন্তু আজকে আপনারা যদি দেখেন বিজেপি আজকে রামকে ভাঙিয়ে নিয়ে তারা রাজনীতি করছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় কথাটা কেন বারবার করে আসছে শুনুন, এটা তারা বলতে গেলে আমি এটা বলছি, আঙ্গুর ফল না খেতে পারলে টক আমার মনেই হবে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ভালোবাসে না। বিজেপি নামক যে সন্ত্রাসবাদী, আমি সন্ত্রাসবাদী বলবো, যারা শুধুমাত্র লাফালাফি হনুমানের মতন রাস্তায় নামবে কিন্তু মানুষের জন্য কাজ করার তাদের মানসিকতা নেই, সমাজ সেবার কাজ তাদের কাছে নেই। সেই জন্য তারা বলবে যখন তারা হেরে যাবে তখন তারা হিন্দু মুসলিম বলবে বিজেপি মানুষের কোনো কাজ করছে, মানুষের একদমই করে না, তাই মানুষ প্রত্যাখ্যান করেছে, তাই মানুষ প্রত্যাখ্যান করেছে।
বিজেপি মানুষের কাছে যেতে পারছে না, মানুষের পাশে থাকছে না, তার জন্য বিজেপিকে মানুষ ভোট করেছে। এই ব্যাপারে আপনাদের বলছি, উনি যেটা বললেন ডেভেলপমেন্ট সেন্ট্রিক, তো দেখেন ডেভেলপমেন্ট যদি পশ্চিমবঙ্গে কোনোদিন হয়ে থাকে, সেটা ডক্টর বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন শিল্প প্রতিষ্ঠানে গোটা ভারতবর্ষের মধ্যে 1955-56 ফিনান্সিয়াল ইয়ারে 1 নম্বরে ছিল। স্বাস্থ্যের ক্ষেত্রে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ 1 নম্বরে ছিল। সেটা কংগ্রেস যখন সেন্ট্রালে ছিল, আপনাদের বিজেপি থেকে অনেক বেশি উন্নতি ছিল। পশ্চিমবঙ্গ যেভাবে চলছে, এখানে আমরা শিক্ষার আলামত দেখেছি, একটা মেধাবী ছেলে আপনার বাড়ির মেধাবী ছেলেও চাকরি পাবে না। আপনারা ভবিষ্যৎ যখন যুব সমাজের ভবিষ্যৎ যেখানে অন্ধকার, সেখানে শুধু ধর্মীয় সূত্র দিয়ে, ধর্মীয় সূত্র দিয়ে একটা শ্রেণীর মানুষকে ভুলের গাইতে রাস্তায় নেমে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করে, ধর্ষণ করিয়ে, খুন করিয়ে এবং পুলিশ প্রশাসনকে দিয়ে প্রোটেকশন দিয়ে তাদের মনের মধ্যে এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে মমতা ব্যানার্জি থাকতে থাকতে যত বেশি ধর্ষণ করো, খুন করো, প্রশাসন তাকে প্রোটেকশন দিবে। এই অনুভূতি থেকেই আজকে সমগ্র সম্প্রদায়ের মানুষের মধ্যে মমতা ব্যানার্জি এই একটাই মাত্র ব্যাপার, গ্রাউন্ড নেই তৃণমূল কংগ্রেসের। এবার আমরা দেখছি যে বারবার করে আপনারা যে হিন্দুত্বের যে সনাতনী ধর্মের যে হিন্দুদেরকে একত্রিত করে ভোট করে বিজেপির পক্ষে ভোটাররা যে একটা প্রচেষ্টা যেটা চলছে, যেটা আপনাদের শুভেন্দু অধিকারী বারবার বলছে, এবং আমরা দেখছি কিন্তু সেই প্রচেষ্টাটা বারবার কিন্তু থমকে যাচ্ছে। তো এবার আগে সামনে আমাদের 2026-এ যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনাদের রণনীতির কি কোনো পরিবর্তন আপনারা করবেন বলে ভাবছেন? দেখুন, নাকি একই রকম ওই হিন্দুত্ব বাদ নিয়ে চলবে? আমাকে যদি একটু বলতে দেন তাহলে দেখুন, আজকে আমরা একটু চৈতালি দিকেও বলবো, একটু শুনুন, তারপর আপনি বলুন যে আমরা যে রাজ্যটা বাস করি, রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। এটা 20শে জুন 1947 সালে আমাদের বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে পশ্চিমবঙ্গটা সৃষ্টি হয়েছিল। যেহেতু একটা পার্টিশনের বিভীষিকাময় ইতিহাস আমাদের রয়েছে এবং আমরা শেখ হাসিনা এই দেশে পালিয়ে আসার পর যেভাবে ওপার বাংলা থেকে হিন্দু শরণার্থীরা এখানে আসার চেষ্টা করছে কিংবা তার আগেও এসেছে, এই যে বিভাজন বিভীষিকা যেটা এই শ্রেণীর মানুষদের মধ্যে রয়েছে, আপনার আমার বা দিদি যেখানে রয়েছেন, আমাদের প্রত্যেকের যদি ইতিহাস আমরা দেখি, আমাদের পূর্বপুরুষরা এই ইতিহাসটা এখানে রয়েছে। তো আমি আপনাকে একটা সমীক্ষা দেখাতে পারি। যখন 1952 সালে প্রথম ইলেকশন হয়, সেই ইলেকশনে গোটা পশ্চিমবঙ্গে আমরা তাদের যে মাইনরিটি সম্প্রদায়ের ভাই বোনদের বলছি, তারা মাত্র 21 জন এমএলএ ছিল। আজকের উত্তরবঙ্গ সংবাদ আপনি দেখবেন, এরা বলছে 150টি সিট মাইনরিটি প্রভাবিত। এই যে মাইনরিটি প্রভাবিত কথাটা বলছে এই কারণে আমাদের দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ বা অন্যান্য ক্ষেত্রে যেখানে এই সংখ্যাটা বেশি, সেখানে হিন্দুরা কিন্তু থাকতে পারছে না। তার হিন্দুরা এই পশ্চিমবঙ্গে কদিন আগে আপনারা দেখেছেন, তারা কিন্তু সেখান থেকে আবার মাইগ্রেটেড হচ্ছে, অত্যাচার হচ্ছে, ধর্মীয় কারণে অত্যাচার, ধর্মীয় অত্যাচার হচ্ছে, ধর্মীয় আচরণ করছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। অভিযোগ আছে যেখানে মাইনরিটিরা মেজরিটি আছে, সেখানে হিন্দুরা থাকতে পারছে না। কত উদাহরণ দেখবেন, কত উদাহরণ বলতে দিন, আপনার প্রশ্নের উত্তরণ দিচ্ছে। অবশ্যই অবশ্যই আপনি প্রশ্ন করলেন, যেখানে মাইনরিটিরা মেজরিটি, সেখানে হিন্দুরা থাকতে পারছে না। আপনি প্রশ্ন করলেন, আপনাকে প্রশ্নের উত্তরটা শুনতে হবে। সেটা হলো, এটা আপনারা বলবেন, এটা আপনাদের যে যেখানে হিন্দু জায়গা আছে সেখানে মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। কিন্তু আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের ইতিহাস, বিজেপি আসার আগে আমাদের ভারতবর্ষে এরকম হিন্দু মুসলিম নিয়ে এরকম কখনোই কোনো রাজনীতি হয়নি। এমন কোনো রকম ভারত স্বাধীনের সময় আমরা যেই চিত্র দেখেছিলাম, আজকে যেই দাঙ্গা দেখেছিলাম, যেখান থেকে ভারতবর্ষ আমাদের স্বাধীন হয়েছিল, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নামক যে দলটি আছে, সেটা আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষে এইরকম একটা প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করছে, শুধুমাত্র হিন্দুত্বের নাম দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে, মানুষের মধ্যে, শিখ ইসাইয়ের মধ্যে গন্ডগোল লাগানোর জন্য। আজকে না, আপনি বলেছেন, আমাকে বলতে দিতে হবে, আপনি আমার পশ্চিমবঙ্গে আজকে আমার সেই বোনটা, সেই আরজি করের বোনের কথা বললেন, তার জন্য আমরা সকলে মিলে সমবেদিত এবং আমরা সমব্যথিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে প্রত্যেককে গণতান্ত্রিক অধিকারে নিজেদের আওয়াজ তুলে নিয়ে তিনি কিন্তু সকলকে রাস্তায় দাঁড়িয়ে, না আমাকে বলতে দিতে হবে, রাস্তায় দাঁড়িয়ে তাদের নিজেদের আন্দোলন করতে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন, বিজেপি আজকে যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার বিজেপি বন্ধু সেই প্রশ্নটা তোলে, তাহলে পরে তাদের বিজেপি পরিচালিত রাজ্যগুলোর মধ্যে যখন মহিলাদেরকে রাস্তায় উলঙ্গ করে নিয়ে, আমার মা বোনদেরকে আজকে সেখানে ধর্ষণ করে নিয়ে তাদেরকে খুন করা হচ্ছে, তাহলে সেখানে গিয়ে প্রধানমন্ত্রী কিছু বলছেন না কেন? সেখানে
মহিলা তাদের আপনাদের কিছু হ্যাঁ, বলছেন না কেন? বাবুলালদা, মহিলা কমিশন কিছু যেখানে বলছেন না কেন? যেখানে আচ্ছা, সেই বিজেপি আজকে সেই উত্তরটা আমি চাই। বিজেপি শাসন করছে সেই সমস্ত রাজ্যগুলোতে চৈতালিদি বলছে যে এরকম মানুষের উপরে ভাই বোনেদের মহিলাদের উপরে এই যে অত্যাচার হচ্ছে, তো সেই ব্যাপারে আপনারা নীরব কেন? আপনার প্রধানমন্ত্রী নীরব কেন? দিদি যতগুলো প্রশ্ন করেছে তার একটা একটা করে আমি বলছি। উনি বলছে বিজেপি আসার আগে এটা ছিল না, আবার বলছে 47 সালে দেশভাগের সময় যে সাম্প্রদায়িক উত্তেজনার পরিবেশ ছিল সেই পরিবেশ আজকে আবার ফিরে এসেছে। আমার বক্তব্য 47 সালে কি বিজেপি ছিল? এটা যদি কাইন্ডলি একটু বলেন, 47 সালে কি বিজেপি নামক বস্তু বা পার্টি বা দল ছিল? উনি বলছেন 47 সালে যে জিনিসটা দেখেছেন সেটা আবার তাহলে সেই দিনে সাম্প্রদায়িকতার ভিত্তিতে দেশভাগ হলো কেন? আজকে সেই জায়গাটা আপনারা নির্বাচন চাইছেন। আজকে 23শে জুন শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে বলিদান দিবস। এই শ্যামাপ্রসাদ মুখার্জি এই একমাত্র মানুষ যিনি এই যে হিন্দু মুসলিম দাঙ্গার আবহে তিনি পশ্চিমবঙ্গ সৃষ্টি না হলে বাঙালি হিন্দুর অস্তিত্ব শুনুন 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 আমাকে আমি আপনারা সেই দিনে তিনি করেছিলেন এবং শ্যামাপ্রসাদ মুখার্জি মারা যাওয়ার পর এই হিন্দু বাঙালি উদ্বাস্তুদের হয়ে কথা যদি কেউ কখনো বলেনি। আমি আপনাকে যে উদাহরণ দিলাম যে 52 সালে যেটা মাত্র 21 জন মিলেছিল আজকে 151 জন প্রভাবিত এলাকা হয়ে যাচ্ছে এবং মাইনরিটি এটা বলুন না যেখানে সংখ্যালঘুরা যেখানে মেজরিটি সেখানে হিন্দুরা কি থাকতে পারছে? সেটা কি থাকতে পারছে? মণিপুর যেখানে এই ধরনের ঘটনা আমি আপনাকে মহিলাদের উপর অত্যাচার যদি হয় তার প্রতিবাদ নিশ্চয়ই করা উচিত। হয়নি, আজ পর্যন্ত হয়নি, আজ পর্যন্ত মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা যখন যেখানে হবে তার প্রতিবাদ করার অধিকার প্রত্যেক মানুষের আছে এবং আমি মনে করি যে দলেরই মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক না কেন মায়েদের উপর অত্যাচার, সংখ্যালঘুর অত্যাচার, ধর্মীয় কারণে মানুষের উপর নিপীড়ন এগুলো বন্ধ হওয়া উচিত এবং সোশ্যাল জাস্টিস সিকিউর করা দরকার। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি এখানে সংখ্যাগরিষ্ঠ হয়েও হিন্দুরা আছে তারা কিন্তু নিজেদের জায়গা থেকে পালাতে হচ্ছে। এই পালানো শুরু হয়ে আমরা আবার একটু বেঁচে যাবো। এই প্রশ্নটা কি বীর চৌধুরী আচ্ছা এবার আমরা দেখে যাচ্ছি এই পরিবেশটা সাম্প্রদায়িক বিরতির পরে আবার আমরা ফিরে আসছি। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী আজই আসুন বসন্ত স্টোরসে। রায়গঞ্জের তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। ফিরে এলাম বিরতির পর, আবার আমরা শুরু করছি আমাদের আলোচনা। তো বাবুলালদা, 2026 ইলেকশন হতে আর বেশি দেরি নেই, তো আপনারা যে এটাই ছিল আমাদের লাস্ট উপনির্বাচন, এরপরেই কিন্তু আমাদের কিন্তু ফাইনাল, এটা কিন্তু সেমিফাইনাল হয়ে গেল, কিন্তু সেমিফাইনালে আপনাদের যে প্রত্যাশিত ফল হয়নি সেটা আপনারাও বিশ্বাস করছেন। তো আগামী 26-এর নির্বাচনের জন্য আপনারা কি যেভাবে নির্বাচন পরিচালনা করলেন কালীগঞ্জে সেটাই নাকি স্ট্র্যাটেজিস থেকে সরে গিয়ে নতুনভাবে আপনারা অন্যভাবে? না, কালীগঞ্জে তো আমরা নির্বাচন কিছু পরিচালনা করিনি, এটা উপনির্বাচন যা এক্সপেক্টেড ছিল সেটাই হয়েছে। কিন্তু আমি নিজে বিশ্বাস করি, কারণ মমতা ব্যানার্জি প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, উনি এক একটা যা কাজ করেছেন, যেমন আপনারা এটা মানতেই হবে, আপনারা পরিসংখ্যান বলবে যে পশ্চিমবঙ্গে আমাদের যত ভোটার রয়েছে তার প্রায় 3 কোটির মতো ভোটার হয়েছে, সব মিলিয়ে প্রায় উদ্বাস্তু সমাজের মানুষ আর কি। এই উদ্বাস্তু সমাজের মানুষের ভারতবর্ষের নাগরিকত্ব সিকিউর করার জন্য যে আইনটা হয়েছিল 2019 সালে নাগরিকত্ব আইন, উনি সেই আইনের বিরোধিতা করেছেন এবং আজকের দিনও সেই আইনটা যখন বলবৎ হয়েছে এখনও মানুষকে ভুল বুঝিয়ে চলছেন। ফলে এই উদ্বাস্তু সমাজের মানুষ বুঝে গিয়েছে যে মমতা ব্যানার্জি উদ্বাস্তু সমাজের মানুষের উদ্বাস্তু বিরোধী একটা সরকার। আরেকটা জিনিস আমরা দেখছি যে ইলেকটোরাল রোল, এই ইলেকটোরাল রোল নিয়ে আপনাদের যেমন অভিযোগ আছে, তৃণমূলেরও কিন্তু অভিযোগ আছে যে উভয়ই বলছে যে বাংলাদেশের ভোটার তৃণমূল বলছে আপনারা ঢুকাচ্ছেন, আবার আপনারা বলছে তৃণমূল ঢুকাচ্ছে। তাহলে প্রকৃত মানে এটার চেহারাটা কি আছে? আমি বলছি আপনাকে, এটা আপনাকে একটা সময় দিলে বলছি আপনাকে। এবার আপনি দেখুন, এই উদ্বাস্তু সমাজের মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে মতুয়া সমাজ। সেই মতুয়া সমাজে যারা প্রাণপুরুষ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, মাননীয় মমতা দি গাজল থেকে প্রকাশ্যে তাদেরকে অপমানজনক কথা বলেছেন এবং উনি একটা মানুষ, আমরা মনে করি যদি ভুল করে বলেও ফেলে, যখন মানুষ ভুলটা বুঝতে পারে তার তো
সংশোধন করে নেওয়ার কথা, কিন্তু আজ অবধি আমরা দেখেছি উনি কিন্তু সেই সংশোধনটা করেননি। কিন্তু পক্ষান্তরে উনিরই দলের আমাদের জেলার শ্রদ্ধেয় জেলা পরিষদের সভানেত্রী আমাদের পম্পা পাল, মাননীয় পম্পা পাল, তিনি কিন্তু একটা ভুল শব্দ উচ্চারণ করেছেন, তিনি সেটা শুধরে নিয়েছেন। এর ফলে কি হয় দেখুন, যে যাকে পুজো করে সে তার ঈশ্বর। কারণ এই শ্রেণীর মানুষের কাছে মমতাদির এই যে ব্যাপারটা, এটা একটা নেগেটিভ মেসেজ আছে। তারপর আপনার যে ভুয়ো ভোটারের কথা বলছেন, দেখেন আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যদি আপনি দেখুন সংবিধান হওয়ার আগে এটা আমি বলছি ন্যাশনাল কমিটমেন্টই আছে। তৃণমূল কংগ্রেস বলছে ভোটার লিস্ট সংশোধনের সুপ্রিম দায়িত্ব হচ্ছে হিন্দুরা, কেন্দ্রীয় সরকার এবং ইলেকশন কমিশনের উপর। আপনাকে এবং সেখানে হিন্দুরা যেদিন পাকিস্তান থেকে আজকের বাংলাদেশ থেকে এখানে আসবে, সেই দিনই এই দেশ ভারতবর্ষ তাদের বসতি দিবে, তাদের সংস্থান করবে, রুটি রোজগার এবং করবে। হিন্দুরা ওখান থেকে আসবেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভিডিও বা অন্যান্যরা এই হিন্দু ভোটারদের, হ্যাঁ হিন্দুরা আসলে তাদেরকে এখানে সংস্থান দেওয়া, এটা হচ্ছে ন্যাশনাল কমিটমেন্ট, এটা কোনো দলের কথা নয়, একদম যারাই সরকারে থাকবে, এটা কোনো বিজেপি ব্যাপার নয়। যেহেতু তারা কারণ দেশটা তো ভাগ হয়েছিল এই মানুষগুলোর স্বার্থকে বিঘ্নিত করে আর কি, এটা তো অন্য কোনো ব্যাপার নয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাজে হিন্দুরা এখানে আসবে এবং আমি আপনাকে বলছি সবচেয়ে সাংঘাতিক, মুসলিমরা আসবে কেন? কারণ মুসলিমদের জন্য দেশ তো হয়ে গেছে, ধর্মের মুসলমানরা পাকিস্তান বা বাংলাদেশ থেকে আসার কথা নয় ভারতবর্ষে, তারা কারণ তারা তো সেখানে সিকিউর, তারা তাদের ধর্মের কারণে। আপনি বলছেন যে ইন্ডিয়াতে তাহলে মুসলিমরা আনসিকিউর? না না না, আপনি তো বললেন বাংলাদেশ, আপনি বললেন তারা সিকিউর পাকিস্তানে, কারণ মুসলিমরা কথাটা বুঝুন, আপনি তো বললেন ধর্মের ভিত্তিতে যখন দেশটা ভাগ হলো না, পাকিস্তানটা হয়ে গেল কাদের জন্য? মুসলিমদের জন্য, আর ভারতবর্ষ হয়ে গেল ধর্মনিরপেক্ষ। ভারতবর্ষে যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ভারতবর্ষে আপনি কখনো দেখেছেন বলুন যে এই পাড়াতে মুসলমানরা ছিল, হিন্দুদের অত্যাচারে তারা এই পাড়া থেকে পালিয়ে চলে গেছে, এমন ঘটনা তো ঘটেনি, ওখান থেকে হিন্দুরা আসছে, মানে ওই রাষ্ট্রের যারা সংখ্যালঘু তারা হচ্ছে তারা এখানে উদ্বাস্তু হিসেবে। আপনি দেখবেন স্বাধীনতার পর কোনোদিন এমন হয়নি যে হিন্দু উদ্বাস্তুরা এখানে আসার পর পুলিশ তাদের অ্যারেস্ট করছে। এই ঘটনা এই মাত্র আপনারা দেখবেন শেখ হাসিনা এখানে পালিয়ে আসার পর মমতা ব্যানার্জির পুলিশ এই সমস্ত 85 বছরের বৃদ্ধা, 9 বছরের কিশোরী যারা ধর্মের কারণে, প্রাণ রক্ষার কারণে, নিজেদের সম্মান রক্ষার কারণে এই দেশে পালিয়ে এসে তাদেরকেও পুলিশ ধরে অ্যারেস্ট করছে। এরকম দুর্ভাগ্যজনক ঘটনা স্বাধীনতার পর আমাদের প্রশ্ন ইলেকটোরাল রোল, যে এই যে ভোটার তালিকায় যে নাম ঢুকানো বাংলাদেশিদের, তো ভোটার তালিকা এটা তো আমরা দেখতেই পাচ্ছি সুপ্রিম জায়গাতে রয়েছে আমাদের নির্বাচন কমিশন, তাহলে নির্বাচন কমিশনের কি এটা ব্যর্থতা নয় কি এই যে বাংলাদেশে ভোটার ঢোকা? সেটা কি আপনাদের ব্যর্থতা? এইবার শুনুন, নির্বাচন এইটা হলো কি, আমরা কিছুদিন আগে দেখলাম লাভলি খাতুন নামে একজন, আমি দেখলাম প্রধান ছিল তৃণমূলের, লাভলি খাতুন নামটা শুনেই বুঝতে পারছি। কারণ আপনি দেখবেন দেশের কনস্টিটিউশন অ্যাসেম্বলির ন্যাশনাল কমিটমেন্টে কোথাও বলা নেই যে মুসলিমরা ওই দেশ থেকে এখানে আসবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুসলিমরা ওই দেশে এখানে আসার পর শুধুমাত্র ভোটের কারণে আসতে পারে না। আপনি বলবেন কারণ দেশ ভাগ যে কারণে হয়েছিল যে হিন্দুরা, আপনি এখানে লেখা আছে আমি কি বলবো, তাহলে মুসলিমদেরকে এনে এখানে যে ভোটার করে করেছে শাসক দলের প্রত্যক্ষ মদত, বাংলাদেশের ভোটারদের আপনারা ভোটার লিস্টে তুলেছেন, বিভিন্ন রকম সুযোগ সুবিধা করে দিয়ে তাদেরকে ভোটার লিস্টে তুলেছেন বলে অভিযোগ। এই ব্যাপারে বাংলাদেশ থেকে যদি ভোটাররা আসে, উনি এখনই বললেন যে পাকিস্তানে মুসলিমরা সিকিউর, হিন্দুরা আনসিকিউর, তাহলে এখানে মুসলিমরা আনসিকিউর। না আমি বললাম আপনি কি জানেন না, আপনি কি জানেন না পাকিস্তানে হিন্দুরা কতটা সিকিউর আপনি জানেন তো? আপনি বলেন পাকিস্তান কি? আপনি জানেন তো বাংলাদেশে হিন্দুরা কতটা সিকিউর জানেন তো? উনি বাংলাদেশে যেখানে 30% ছিল, পাকিস্তানে বাংলাদেশের আমাদের আলোচনাটা বাংলাদেশে না, এটা সঙ্গে রিলেটেড, না আমি বলছি, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। সেটা তো রিলেটেড। আচ্ছা বর্ডারে কারা পাহারা দেয়? আপনি আমাকে এই প্রশ্নটা উত্তর দিন, বর্ডারে কে পাহারা দেয়? বর্ডার সিকিউরিটি ফোর্স, নিশ্চয়ই বর্ডার সিকিউরিটি ফোর্স। এবার বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিএসএফ কাদের দ্বারা পরিচালিত? নিশ্চয়ই কেন্দ্রের দ্বারা পরিচালিত। সেখান দিয়ে কিভাবে, আমার মনে হয় যদি মুসলিম কোনো ভাই বন্ধু বা হিন্দু কোনো ভাই বন্ধু ভারতবর্ষে আসে, কিভাবে আসে, তাহলে নিশ্চয়ই তাদের উচিত সেখানে তাদেরকে ধরা বা তাদেরকে বারণ করা, বা আমাদের যেটা আইনে আছে সেই আইন
করা। তাহলে আমার মনে হয় যদি তারা সেটা করতে ব্যর্থ হয়ে থাকে, যদি হিন্দুরা পাকিস্তান বাংলাদেশ থেকে হিন্দুস্তানে, আমি বলছি তাহলে ঢোকার পরে কিন্তু ভোটার লিস্টে আসবে না, আমি বলছি না ঢুকবে কেমন করে, না আপনাকে আপনাকে গোড়াই দেখতে হবে, আপনাকে গোড়াই দেখতে হবে। দারুন, না ঢুকবে কেমন করে, না তাহলে হিন্দুরা তাহলে ইনফিল্ট্রেশন মানে এটাই নয় সে আমার ভোটার হয়ে যাবে। আমার বিজেপি বন্ধু কি বললেন, বিজেপি বন্ধু বললেন হিন্দুরা আসতে পারে, মানে হিন্দুরা আসতে পারে ভোটার লিস্টে ভোট নাম তুলতে পারে, ঠিক আছে, মুসলিমরা আসতে পারেন না, ভোটার লিস্টে নাম তুলতে পারেন না, মানে হিন্দুদেরকে নিয়ে আসো আমাদেরকে পার্টির এটা বিয়ে করার জন্য। এবার ভোটার লিস্টটা দেখে কে, আপনি বলেন নির্বাচন কমিশন, এটা নির্বাচন কমিশনের আন্ডারে। আজকে ভোটার লিস্ট বা ভোট সংক্রান্ত যে ব্যাপার, যেমন বিএসএফ আজকে কেন্দ্রের দ্বারা পরিচালিত, আজকে কিন্তু সেরকম ভাবেই পরিচালিত কিন্তু আজকে আমাদের কারা, আজকে নির্বাচন কমিশন হলো কেন্দ্রের দ্বারা। তাহলে কেন্দ্র কি করছেন, আমরা যদি পরিসংখ্যান করি আমরা এখন দেখতে পাচ্ছি এক একটা ভোটার লিস্টে আজকে মুসলিমদের জায়গায় বা হিন্দুদের জায়গায় বাইরের রাজ্যের কারো নাম, এরকম অনেক ভোটার লিস্টে আমরা ভুয়ো ভোটার তালিকায় আমরা ধরতে পেরেছি। আমি হিন্দু মুসলিম শিখ ইসাই যাচ্ছি না, কিন্তু আমার নামের জায়গায় অন্য কারো নামটা কেমন করে এলো, এটা আমার নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন, আমার বিজেপির কাছে প্রশ্ন নয়। কারণ নির্বাচন কমিশন হলো আজকে আমাদের কেন্দ্র সরকার, সরকার যেই থাকবে তার কাছে সেই প্রশ্নটা যাবে। আজকে কেন্দ্র সরকারের দ্বারা নির্বাচিত আজকে নির্বাচন কমিশন, তাহলে তারা কেন ব্যর্থ, এই প্রশ্নটা দিতে হবে। উনি খুব ভালো প্রশ্ন তুলেছেন এবং বর্ডার দিয়ে তো ঢুকছে আজকে, আমি বলছি উত্তরটা হচ্ছে এমন, দেখুন বাস্তবটা বুঝুন যে পশ্চিমবঙ্গের সঙ্গে ইন্টারন্যাশনাল যে আপনার বাউন্ডারি সেটা 4100 কিলোমিটারের বেশি, 4100 কিলোমিটারের বেশি এই বাউন্ডারি থাকার কারণে এখানে কিন্তু আপনার সব জায়গাতে কিন্তু ফেন্সিং করা হয়নি, বেড়া দেওয়া হয়নি, কিন্তু অনেক জায়গা আছে, অনেক জায়গাতে বেড়া দেওয়া হয়নি। বেড়া না দেওয়া হওয়ার কারণে যেটা দাঁড়াচ্ছে এই যে বিরাট সংখ্যক এরিয়া, আমরা অনেক এরকম দেখেছি হিলি বর্ডার দিয়ে আজকে বিএসএফ এর কিন্তু বেড়াটা হচ্ছে না কেন, জমিটাকে দিবে না, আজকে জমিটাকে দেবে মানে যেখানে ওনারা ব্যর্থ, আজকে রায়গঞ্জ এমসটা হলো না, রাজ্য সরকার দেয়নি, রায়গঞ্জ থেকে আজকে ওনারা আপনারা নিয়ে আসুন না, রায়গঞ্জ এমসটা কেন হলো না, নিয়ে আসুন না, রায়গঞ্জ এমসটা কেন হলো না, যে প্রিয়রঞ্জন দাসমুন্সি রায়গঞ্জ এমসটা নিয়ে আপনারা শুধুমাত্র রাজ্য সরকারের জমি দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করলে জমির ক্ষেত্রে রাজ্য সরকারের জমিটা যদি দিতে পারলে রাজ্য সরকার জমি না দিলে দেবশ্রীকে ছেড়ে দেন না, আপনি দেবশ্রীকে ছেড়ে দেন, যখন প্রিয়তা যখন এমসের কথা বলেছিল, ঠিক আছে সেই সময় রাজ্য সরকার জমি ছেড়ে এমসে হয়েছে, কিন্তু রাজ্য সরকার তখন উত্তরবঙ্গকে বঞ্চিত করে রায়গঞ্জকে বঞ্চিত করে মমতা ব্যানার্জি এমসটা নিয়ে গেল নদীয়ার কল্যাণীতে, কল্যাণীতে আরেকটা হতে পারত, কিন্তু উত্তরবঙ্গকে বঞ্চিত করে রায়গঞ্জকে বঞ্চিত করে যে এমসটা কল্যাণীতে নিয়ে যাওয়া হলো, এরপর রায়গঞ্জের মানুষ কিন্তু এমসটা কিন্তু আপনাদের সময় কিন্তু স্থানান্তরিত হয়েছে, সুতরাং দোষটা কিন্তু আপনাদের উপরে প্রথম আসবে না। উনি বলছেন এমসটা কেন কল্যাণীতে স্থানান্তরিত হলো, দেখুন সেটা প্রশাসনিক লেভেলে নিশ্চয়ই সেখানে প্রশাসনিক ব্যাপার না, জমি অধিগ্রহণ, জমিটা রাজ্যকে দিতে হয়, সেটা আপনারা চাইতে পারতেন, জমিটা রাজ্যকে দিতে হয়, শুনুন না চাইলে আচ্ছা জমিটা রাজ্যকে দিতে হয়, কিন্তু রাজ্য সরকার জমি না কল্যাণী জমি দিয়েছে রাজ্য সরকার জমি দিয়েছে, এই রাজ্য সরকার দিয়েছে, এই রাজ্য সরকার কল্যাণীকে জমি দিয়েছে কারণ রাজ্য সরকার উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের যে বিমাতৃসুলভ মনোভাব, এই এমসকে সরিয়ে নিয়ে যাওয়ার যাতে প্রকৃষ্ট প্রমাণ এর থেকে বেশি হতে পারে না। কিন্তু আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু শিলিগুড়িতে এসে বলে গিয়েছিলেন যে আবার পুনরায় উত্তরবঙ্গে এইমসের একটা চিন্তা ভাবনা উনি করছেন এবং একটা প্রতিশ্রুতির মতো একটা বলে গিয়েছিলেন যে একটা দ্বিতীয় এইমস হবে। তো সেই ক্ষেত্রে আপনারা সেটা কেন দাবি করছেন না যে দ্বিতীয় এইমস রায়গঞ্জেই হোক, উত্তরবঙ্গের কোনো একটা জেলাতে হোক? এই ক্ষেত্রে আপনারা দাবি করছেন, আপনারা দেখেছেন রায়গঞ্জের সাংসদ মাননীয় কার্তিক চন্দ্রপাল দ্বিতীয় এইমস এর জন্য অটোমেটিক দরবার করেছে, সেগুলো প্রকাশিত হয়েছে, কিন্তু রাজ্য এটাও ঠিক সেন্ট্রাল থেকে স্যাংশন হতে হবে, আবার রাজ্য সরকারকে জমির বন্দোবস্তটাও করতে হবে, অর্থাৎ রাজনীতিকে দূরে সরিয়ে রেখে উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে একটা
এইমস হওয়া দরকার। এবং সেক্ষেত্রে আমি মনে করি আমাদের সাংসদ যেমন চেষ্টা করছে, কেন্দ্রীয় সরকারেরও দৃষ্টি আকর্ষণ করবো, অনুরোধ করব তারাও যেন দ্বিতীয় এইমস স্যাংশন করে, এবং রাজ্য সরকারেরও আপনি আমি সবাই অনুরোধ করব তারা যেন রায়গঞ্জে জমির বন্দোবস্ত করে। আমাদের রায়গঞ্জের এমপি তিনি দরবার করছেন যে তিনি এইমস চেয়েছেন, কিন্তু আপনার কেন্দ্রীয় নেতৃত্ব বা বিজেপি এ কথা থেকে কোনো সায় দিচ্ছেন বা তারা কি সহযোগিতা করছেন তাকে? তাহলে এইমসটা হবে কি? না না, আমি তো সেই কথাই বলছি যে যেখানে আমাদের উনি তো মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, জমি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, এবং কেন্দ্রের তরফ থেকে এবার আপনি বলুন, সবুজ গেছে। আমরা আশা করি আপনারা উত্তরবঙ্গে কেন্দ্রীয় সরকার স্যাংশন করে আপনারা। যদি দ্বিতীয় এইমস রায়গঞ্জে হয় তাহলে আপনারা কি জমি দেওয়ার জন্য রাজ্য সরকারকে বলবেন? আরে রাজ্য সরকার জমি দেওয়ার জন্য, আজকে আপনাকে বারবার আমি একটা কথা বলছি, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন, এটা আমাদেরকে জানতে হবে। মানুষ সেই জন্য লোকসভাতেও কিন্তু আমাদের 22টা কিন্তু সেই জন্য মানুষ কিন্তু চাই জন্য। তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণীতে জায়গাটা এইমসের জন্য পশ্চিমবঙ্গেই দিয়েছে। তাই এখানে পরিকূল পরিবেশ যতটা উনি জানেন না, সেই জন্য হয়তো উনি বলছেন যতটা একর জায়গার প্রয়োজন এবং অনুকূল পরিবেশ যেখানে হওয়ার জন্য প্রয়োজন, সেই জায়গাটা ছিল না জন্য সেইটা মাত্র সরিয়ে নিয়ে গেল। আপনি বলছেন অনুকূল পরিবেশ হলো না, রায়গঞ্জে না হলে শহরে হতো, এটা আমরা চাই, না হলে গাজলে হতো, মালদায় হতো, শিলিগুড়িতে হতে পারতো, জলপাইগুড়ি হতে পারতো। এখানে যোগাযোগ নিয়ে চলে যাবে, কথা বলবে এটা হতে পারে না, এটা হয় না। এটা রায়গঞ্জের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, বলছি এর সরিয়ে নিয়ে যাওয়া এবং উত্তরবঙ্গের প্রতি তৃণমূলের যে বঞ্চনা, উত্তরবঙ্গের মানুষ প্রত্যেকটা ভোটে তার জবাব দিয়েছে, প্রত্যেকটা ভোটে জবাব দিয়েছে। 26-এর ভোটে আরো বেশি করে জবাব দিবে। 26-এর ভোটে আরো বেশি করে জবাব দিবে। উত্তরবঙ্গের ভোট অলরেডি জবাব দিয়েছে। উত্তরবঙ্গের মানুষ আপনি পরিসংখ্যান করুন না, উত্তরবঙ্গে আপনারা কয়টা এমপি পেয়েছেন? উত্তরবঙ্গে আপনারা কয়টা এমপি পেয়েছেন? কয়টা এমপি আপনারা যেমন বলছেন যে বিজেপি মানুষের পাশে নেই, তৃণমূল মানুষের পাশে আছে, কিন্তু উত্তরবঙ্গে আপনাদের এই চেহারাটা একদম ভিন্ন ধরনের। উত্তরবঙ্গে তো বিজেপি ভোট পাচ্ছে, বিজেপি জিতছে, উত্তরবঙ্গের মানুষের পাশে আপনারা নেই কেন? এবং এখানে তাহলে কি এইমস যে শিফটিং, তারপরে অন্যান্য মানুষের দাবি দাবা উত্তরবঙ্গের আপনারা পূরণ করতে পারছেন না? উত্তরবঙ্গে যেতেনি কে বললো? উত্তরবঙ্গে আমাদের শুনুন, উত্তরবঙ্গে বিজেপির সিট অনেক বেশি, সাংসদের সিট বেশি উত্তরবঙ্গে আছে। উত্তরবঙ্গে কিন্তু আমাদের এখানে যদি বিধানসভার সিটগুলো দেখি, সেই বিধানসভায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট আমাদের উত্তরবঙ্গে অনেক বেশি আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রেশিও অনুযায়ী এত বছর বামফ্রন্ট 35 বছর রাজত্বতে উত্তরবঙ্গকে একদম পিছিয়ে রেখেছিল, একদম দাবিয়ে রেখেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরবঙ্গে আমাদের রাজবংশী ভাই বোনেদের জন্য আজকে সেই কলেজ করে দিলেন। কি কলেজ? আমাদের পঞ্চানন বর্মা কলেজ করে দিলেন, যেটা মানুষ, হ্যাঁ সেটা বিশ্ববিদ্যালয় করেছে। এটা কেউ ভাবতে পারেনি কোনোদিনও যে রাজবংশীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্মানটা দিয়েছে, এই সম্মানটা কেউ কোনোদিনও ভাবতে পারেনি। তিনি আজকে যেটা 35 বছর পিছিয়ে মানুষকে রেখেছিল, 10 বছরে সেই ঘাটতি পূরণ করা যায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে এমপি সিট আপনার মতো একটা, এবং বাকি তো সবই বিজেপি। একটা কংগ্রেস পেয়েছে, দেখুন একটা কংগ্রেস আছে, কিন্তু আর বাকি 6টাই বিজেপি। না, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 35 বছরের রাজত্বকে সরিয়ে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে যদি উন্নয়ন উনি না করতেন, আজকে বারবার আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার উত্তরবঙ্গে, আজকে যখন 35 বছর বামফ্রন্ট রাজত্ব করছিলেন কতবার উত্তরবঙ্গে এসেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উত্তরবঙ্গে আসে, আজকে চা বন্ধুদের সঙ্গে কথা বলেন, তিনি প্রত্যেকের সঙ্গে কথা বলেন, এবং কোচবিহার থেকে জলপাইগুড়ি প্রত্যেক জায়গায় এসে তিনি মানুষের জন্য একটা সামান্য ঝড় বৃষ্টি ঝঞ্ঝায় যদি কোনো সমস্যা হয়, তিনি কিন্তু সেখান থেকে কলকাতা থেকে, কারণ আগে 35 বছর বামফ্রন্টের রাজত্বে আমরা দেখেছি কলকাতা কেন্দ্রিক আমাদের কিন্তু পার্টিটা ছিল, বা
প্রশাসন ছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উত্তরবঙ্গে ছুটে আসেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রত্যেকটা মানুষকে সম্মান দেওয়ার জন্য, প্রত্যেকটা জাতিকে, তিনি জানেন উত্তরবঙ্গে বেশিরভাগ আমরা যারা রয়েছি আমরা হিন্দু, মানে আজকে যারা রাজবংশী জাতির লোক আছে তারা বেশি রয়েছেন, সেই জন্য তাদের যেটা প্রাসঙ্গিক চাহিদা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। উনি বললেন স্বাস্থ্য পরিষেবা, অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিনি দেখেন যে হ্যাঁ সেখানে, কারণ উনি আমাদের নেত্রী, উনি আমাদের যেমন আজকে প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষে কোথায় কি লাগবে সেটা তিনি দেখেন, যেমন কেন্দ্রকে এরকম করে কিন্তু একটা দামি কথা বলেছে যে আমাদের উত্তরবঙ্গের চা, বিশ্ববিখ্যাত যে চা, দার্জিলিং এর চা, অর্থাৎ আমাদের চা বাগানগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো রকম কিন্তু মানে সেই ভূমিকা নেই সেটাকে ভালো জায়গাতে নিয়ে যাওয়ার জন্য। দিনের পর দিন চা বাগান কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে শ্রমিক কর্মহীন পড়ছে, এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসে চা সুন্দরী বলে বিভিন্ন প্রকল্প করে চা শ্রমিকদের পাশে কিন্তু দাঁড়িয়েছে। কিন্তু এটা আপনারা কেন কেন্দ্রীয় সরকার থেকেও আপনারা একটা বাণিজ্যিক শিল্প, সেই বাণিজ্যিক শিল্পকে আপনারা আরো বেশি উন্নয়ন করার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন? এবার একটু খালি আমাকে দিদি বলেছেন, একটা কথাও বলিনি, আমি 1 মিনিটের মধ্যে শেষ করছি। যে দিদি বললেন যে উত্তরবঙ্গে প্রচুর এমএলএ এমপি উনিদের রয়েছেন, কিন্তু বাস্তবটা আপনার দেখুন, একটা কংগ্রেসের এমএলএ এবং একটা তৃণমূলের এমএলএ রয়েছে, এবং বিধায়ক এমপি, হ্যাঁ বিধায়করা বেশিরভাগই বিজেপির রয়েছে। ধরুন এইটা কিন্তু উত্তরবঙ্গের মানুষ, আর যাই হোক এই যে আমি নিজের যতটা আমার উত্তরবঙ্গ জুড়ে আমার অল্প স্বল্প যাতায়াত আছে আর কি, ঠিক আছে, তাতে করে এইমসটাকে সরিয়ে নিয়ে যাওয়া এটা উত্তরবঙ্গের মানুষ মানতে পারেনি, এটা কারোরই পক্ষে মানা সম্ভব না। দিদি যেখানে বসে আছে উনি মুখে যতই বলুন, উনিও মনে করেন যদি রায়গঞ্জ এইমসটা হলে ভালো হতো, এবং আমি মনে করি ভবিষ্যতে যদি সুযোগ আসে, ভবিষ্যতে যদি সুযোগ আসে তাহলে যেন আমরা একটা পাই। এবার আরেকটা কথা যেটা আপনি বলছেন চা সুন্দরীর কথা, আচ্ছা চা সুন্দরী লক্ষ্মীর ভান্ডার, আমাকে বলুন এটা কি কোনো পার্মানেন্ট সলিউশন? একটা লক্ষ্মীর ভান্ডার পেয়ে দিলাম, ভালো কথা করছে, এতে করে কি মানুষের কোনো স্থায়ী সমস্যা সমাধান হবে? আজকে আমার পরিবারের, আমার সমাজের মেধাবী ছেলেটা যদি চাকরি না পায়, তার যদি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, সাময়িকভাবে কিছু আপনি রাজনীতি শুনুন, একটা কথা, রাজ্যটা হচ্ছে পশ্চিমবঙ্গ, কোন রাজ্যের একটা চা বাগান একটা বৃহৎ সমস্যাকে সমাধান করতে গেলে সরকারের যে জনমুখী প্রকল্প বাস্তবায়িত করতে পারছে না। হ্যাঁ, এবার ছোট্ট একটু বিরতি, আবার ফিরে আসছি আমরা বিরতির পরে। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র